দেন বা 1 দেন। এখানে এটা কানেক্ট আছে টিপি লিঙ্ক অবশ্যই কারেন্ট। হ্যাঁ, টিপি লিঙ্কটা ওয়াইফাই কানেক্ট। 2 দেন 2 দেন 2। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সো অনেকদিন পর তোমাদের সাথে দেখা আবারও। আজকে আমরা চমৎকার একটি টপিক পড়াবো এবং এটা শুধু চমৎকার একটা টপিক বলবো না, কারণ হচ্ছে এই টপিকটায় আমরা যদি দেখি বেশিরভাগ শিক্ষার্থীর এই প্রবলেম থাকে, তাই না? সো টপিকটা হচ্ছে অনেকটা আমরা বুঝি না আসলে কোথায় কাজ হয়েছে, ব্যাংকে কাজ করছে নাকি নগদান বইতে কাজ করছে। আবার অনেক সময় এক ঘরে নগদান বইতে যদি আমরা ম্যাথ করি তখন সেটা দেখি একদম ডিফারেন্স টাইপের, তাই না? সো আজকে হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর A to Z যত হচ্ছে ঝামেলা আছে এটা সব কভার করব এবং এটা সহজে তুমি কিভাবে মনে রাখতে পারবা এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখাবো। এবং আজকের ক্লাস করার পর আশা করি ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো যারা যারা জয়েন করছি সবাইকে ওয়েলকাম করছি। প্রত্যেকেই হচ্ছে লাইভটি শেয়ার করে দিব, বন্ধুদেরকে মেনশন করে ক্লাসে যুক্ত করে দিব, ঠিক আছে? এবং হচ্ছে যারা যারা শেয়ার করবা, লাইভটি শেয়ার করবা, তাদের জন্য কিন্তু একটা পুরস্কার আছে বলা চলে, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসের সুন্দর পিডিএফটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কি ক্লাসটি শেয়ার করে দেওয়া, যাতে হচ্ছে একসাথে আমরা অনেকে মিলে ক্লাস করতে পারি এবং ক্লাসটা এনজয় করতে পারি, ঠিক আছে? সো আমি চাই সর্বোচ্চ রেসপন্স। শুধু ক্লাস করলে হবে না, ক্লাসে কি করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, সাথে সাথে নোট করতে হবে, না পারলে সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? বাট ক্লাস করলো বাট রেসপন্স করলো না, এটা করলে হবে না। ওকে, সো যে যে জয়েন করছো প্রত্যেকে শেয়ার করে দাও। আমরা সরাসরি আলোচনায় চলে যাব, তার আগে প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও এবং আমাকে একটু এনশিওর করো সবকিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে আমরা শুরু করব, ঠিক আছে? আর যারা যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর বিশেষ করে তোমরা যারা অ্যাডমিশনের শিক্ষার্থী আছো, যুক্ত হয়েছে ক্লাসে, তোমাদের ছোট ভাই বোন যারা আছে এইচএসসি 25 এবং 26 ব্যাচের, তাদেরকে একটু কাইন্ডলি মেনশন দিয়ে দাও এবং ক্লাস করতে বলো। আর যেহেতু হচ্ছে এইচএসসির ক্লাস, অবশ্যই তোমরা চাইলেও করতে পারো। তোমাদের যেহেতু বেসিক ক্লিয়ার, এগুলো না করাটাই বেটার। বাট তোমরা হচ্ছে তোমাদের ছোট ভাই বোন যারা আছে ওদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? সো সবকিছু ক্লিয়ার তো? সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করো। যদি ক্লিয়ার থাকে শুরু করি। আর তার আগে আমি একটু শেয়ার করে দিচ্ছি। অল ক্লিয়ার, গ্রেট। আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট। ওকে, যারা আমাদের কমার্স পেজ থেকে ক্লাসটি দেখতেছো তারা কাইন্ডলি হচ্ছে মেইন পেজ থেকে কমেন্ট করো এডুকেশনের। ওকে, সো অলরেডি হচ্ছে সাবরিনা সুলতানা জয়েন করছো, মাহিশা আক্তার মিম জয়েন করছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা শুরু করি। দেখো, যেটা বলছিলাম, এই টপিকটা থেকে দুইটা সিকিউ মাস্ট আসবে, এটা তোমরা জানো যে এইচএসসি তে বিশেষ করে এই টপিক থেকে দুইটা সিকিউ মাস্ট আসবে, যেটা প্রতি বছর আসতেছে। তার মানে দুইটা সিকিউ আসবে। এখন দেখো, এটা শুধু দুইটা সিকিউর জন্য পড়বো ব্যাপারটা এমন না। তুমি ভাবতে পারো যে ব্যাংক সমন্বয় বিবরণী অনেক কঠিন একটা টপিক, আমি স্কিপ করি, নর্মাল। বাট স্কিপটা করলে তুমি ধরাটা খাবে। কেন খাবে? অ্যাডমিশনে গিয়ে এই টপিক থেকে ম্যাথ আসবেই। তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ম্যাথ ফেস করতেই হবে। এবং যদি হচ্ছে অ্যাডমিশন টাইমে একটা মার্ক বা দুইটা মার্ক তুমি হচ্ছে অ্যান্সার না করে আসো, মানে 0.1 মার্কের জন্য চান্স হয় না, ঠিক আছে? পজিশন অনেক পিছনে পড়ে যায়। তার মানে এই মার্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যদি এইচএসসিতে তুমি হচ্ছে দুইটা সিকিউ আনসার করো, এখানে তোমার টাইম অনেক সেভ হবে। কারণ ব্যাংক সমন্বয় বিবরণীতে জাস্ট তুমি কি করবে, যোগ বিয়োগ, যে কোন অ্যান্টিগুলো যোগ হবে কোনটা বিয়োগ হবে তুমি আইডেন্টিফাই করতে পারো, জাস্ট 2 মিনিট লাগবে। ওকে, এবং কনসেপ্ট ক্লিয়ার করলে, আজকের ক্লাস করলে তুমি বুঝতে পারবে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে কতটা ইজি, ঠিক আছে? আমরা ইজিভাবে শেখাবো, এই জন্য স্কিপ করা যাবে না, চেষ্টা করতে হবে বেস্টটা দিয়ে। এবং হচ্ছে যেহেতু হচ্ছে সুযোগ বা সময় কম লাগে এই টপিকটায় আনসার করতে, তার মানে এই টপিকটা অবশ্যই তুমি যদি হচ্ছে টার্গেট করো তাহলে দেখবে যে এখান থেকে 20 মার্ক ইনশিওর করতে পারবা শুধু সিকিউতে। তারপরে এমসিকিউ আছে। এবং হচ্ছে বিশেষ করে যদি হচ্ছে তুমি এই টপিকটা থেকে কোশ্চেন আনসার করো তাহলে টিচার ধরে নিবে যে হ্যাঁ, স্টুডেন্ট আসলে ভালো একজন স্টুডেন্ট। কারণ কারা হচ্ছে ব্যাংক সমন্বয় থেকে সিকিউ আনসার করে? যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, তাই তো? সেই জন্য অবশ্যই তোমরা
এই টপিকটা টার্গেট করে এবং আজকে ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করলে আশা করি ব্যাংক সমন্বয় এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা শুরু করব এবং আজকে লিখে লিখে পড়াবো তোমাদেরকে, বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব। তার আগে ব্যাংক সমন্বয় সম্পর্কে কিছু আইডিয়া তোমাদেরকে দিব যেগুলো না জানলেই নয়, ঠিক আছে। শুরুতে যদি আমরা একটু দেখি যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি, এটা এতবার ক্লিয়ার করি তারপর হচ্ছে প্রবলেম থেকেই যায়। ওকে, আজকে আমরা পুরোপুরি ক্লিয়ার করব, আমরা বোঝার চেষ্টা করব, ডেফিনেশন মুখস্থ করব না। তো দেখো এখানে আমানতকারীর একটা বই আছে, এই আমানতকারীর বইয়ের নাম হচ্ছে মূলত নগদান বই। তার মানে আমানতকারীর যেই বইটা তার নাম হচ্ছে নগদান বই, আমানতকারী নগদান বই। এবং ব্যাংক কর্তৃপক্ষের একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে ব্যাংক বই বা পাস বই। ব্যাংক কর্তৃপক্ষের বইটার নাম হচ্ছে ব্যাংক বই বা পাস বই। ব্যাংক কর্তৃপক্ষের যে বইটা আছে তার নাম ব্যাংক বই বা পাস বই। এই যে দুইটা বই, এই দুইটা বইয়ের মধ্যে ব্যালেন্সের যে একটা গড়মিল হয়, ঠিক আছে, ব্যালেন্সের যে একটা গড়মিল হয়, এই গড়মিলটা চিহ্নিত করে মিলকরণ করাটাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। গড়মিল চিহ্নিত করে মিলকরণ করাটাই আমরা একটু যদি দেখি, এখানে এই যে মিলকরণ করা, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মূলত মিলকরণ করাটাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। মিলকরণ করাটাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। এখন দেখো এখানে এই যে নগদান বই আর হচ্ছে ব্যাংক বই, এই দুইটা বইয়ের মধ্যে যে ব্যালেন্সটা গড়মিল হয়, প্রথম কাজ এই গড়মিলটা তুমি কি করবা, আইডেন্টিফাই করবা যে কেন গড়মিল হলো। আইডেন্টিফাই করে জাস্ট মিলকরণ করাটাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। এখন এই দুইটা বইতে যে ঝামেলাটা হয়, এখানে হচ্ছে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণী গড়মিলের কারণ কোনগুলা। আজকে কারণগুলো হচ্ছে জাস্ট আমরা সামারাইজ করব, ঠিক আছে, এমন ভাবে সামারাইজ করব যাতে এই কারণগুলো কে কাজ করছে, কি কাজ করছে ব্যাংকের এ টু জেড আমরা ধরতে পারি এবং বুঝতে পারি, ঠিক আছে। এইটুকু পারলেই হচ্ছে তুমি দেখবা যে ব্যাংক সমন্বয় বিবরণী তুমি এক ঘরা মেথডে ম্যাথ, দুঘরা পদ্ধতি ম্যাথ এবং হচ্ছে এমসিকিউ গুলা কনফিডেন্স নিয়ে সলভ করতে পারবা, ঠিক আছে। তার মানে ভাইয়া আমাদের এইটুকু জানা লাগবে যে মূলত হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। এটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বই এবং আমানতকারীর যে বইটা নগদান বই, এই দুইটা বইয়ের মধ্যে যে ব্যালেন্সেরটা গড়মিল হবে, এই গড়মিল চিহ্নিত করে মিল করাটাই, অর্থাৎ ব্যালেন্স মিল করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। তার মানে ভাইয়া মিলকরণ করাটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে ধরো ব্যাংক বই, একটা ব্যাংক বই আর আরেকটা হচ্ছে কি নগদান বই। এখন কেন আমরা করি, কারণ ধরো এই নগদান বই অনুসারে ধরো তোমার ব্যাংকে টাকা আছে 5 লাখ টাকা, বাট এখানে ধরো ব্যাংক বই তো হয়ে গেল 4 লাখ টাকা বা 6 লাখ টাকা। এখন দেখো এখানে কি 1 লাখ টাকা কম আছে। এখন কেন এই যে গড়মিলটা হলো কেন গড়মিলটা হয়েছে, এটা প্রথম তুমি চিহ্নিত করো, এটা তুমি প্রথমে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে দেন হচ্ছে ভাইয়া তুমি কি করবা, এটা মিল করে দিবা। এখানে 1 লাখ টাকা গড়মিল হয়েছে, এই কারণটা খুঁজে 1 লাখ টাকা হচ্ছে আমি ব্যাংক বইতে যোগ করে দিব। যোগ করে আমরা কি করব, দুই পাশটা মিলাবো। এটা জাস্ট হচ্ছে একদম বেসিক একটা নিয়ম, আমি একটু জাস্ট বোঝার জন্য তোমাদেরকে এটা একটু লিখে দেখালাম যে এটাই মূলত হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে কি করবা, এটা হচ্ছে সাথে সাথে লিখবা, লিখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসো আমরা জাস্ট যেই পয়েন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা করে পয়েন্ট লিখবো এবং এখানে কে কাজ করছে কি কাজ করছে জাস্ট এইটুকু দেখে দেন আমরা সরাসরি কোশ্চেন সলভিং এ চলে যাব, ঠিক আছে। সিকিউ এমসিকিউ দুইটাই সলভ করব। তার আগে আমি একটু বলি, এখানে অনেকগুলো বিকল্প নাম শিখবা। যেমন ধরো আমাদের সবচেয়ে ঝামেলা হয় কি জানো, এই যে ইস্যুকৃত চেক, যেটা এই যে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। এখন এই যে ইস্যুকৃত চেকটা আছে, এটা যত বিকল্প নাম আছে ভাই, এই বিকল্প নামগুলো মুখস্থ করে ফেলো এবং এখানে কে কাজ করছে কি কাজ করছে যদি এটুকু ধরতে পারো তাহলে হয়ে যাবে। তার মানে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, তার মানে ইস্যুকৃত চেকটা ব্যাংক কর্তৃক কি হয়নি, ব্যাংক কর্তৃক হচ্ছে পরিশোধিত হয়নি, ঠিক আছে, ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। এখন ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, এখানে এটা হচ্ছে জাস্ট আমরা একটা নাম বললাম। এখন দেখো এটার বিকল্প অনেকগুলো নাম আছে। ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, বকেয়া চেক, অনাদায়ী চেক, অপরিশোধিত চেক, এই যে বিকল্প নামগুলো একটু মনে রাখবা। এখন জাস্ট এইটুকু মনে রাখবা ভাইয়া, কে কাজ করছে কি কাজ করছে, আর কোনো কথা নাই। তার মানে এখানে কে কাজ করছে আর কি কাজ করছে, আর কোনো কথা নাই। এখন দেখো আমরা যদি দেখি যে ইস্যুকৃত চেকের ক্ষেত্রে কাজ করছে কে, কাজ করছে হচ্ছে আমানতকারী। কে কাজ করছে, আমানতকারী। এখন বলো তো ভাইয়া আমানতকারী বই কোনটা, আমানতকারী বই হচ্ছে নগদান বই। এখন আমাদের এইটুকু জানা লাগবে আসলে কি কাজ করলো, কি কাজ করছে এটুকু জানা লাগবে, যোগ করছে নাকি বিয়োগ করছে।
টাকা বাড়াইছে না কমাইছে? তার আগে আমাদের বুঝতে হবে যে ইস্যুকৃত চেক এটা মূলত কি। ইস্যুকৃত চেকটা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করছে, পাওনাদারকে টাকা পরিশোধ করে আমানতকারী তার নগদের মধ্যে ঠিকই টাকা কি করছে, বিয়োগ করছে, কিন্তু ব্যাংক কোনো কাজ করে নাই। ঠিক আছে, কিন্তু ব্যাংক কোনো কাজ করে নাই। তার মানে এইটুকু জাস্ট ধরো যে ইস্যুকৃত চেকটা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ। ভাই পাওনাদারকে টাকা পরিশোধ করলে টাকা বাড়বে না কমবে? মানে তুমি আনসার করো যে বলো টাকা বাড়বে না কমবে? পাওনাদারকে যদি টাকা পরিশোধ করে দেয় টাকা বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। তার মানে আমানতকারী কি করছে, তার নগদান বইতে ঠিকই টাকা মাইনাস করে দিয়েছে, হ্রাস করে দিয়েছে। ব্যাংক এখনো কোনো কাজ করে নাই। কে কাজ করে নাই? ব্যাংক। ব্যাংক কি করে নাই? এখনো কোনো কাজ করে নাই। ঠিক আছে, সো এই আর্টিকেল একটু মনে রাখবা যে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, এখানে কাজ করছে আমানতকারী, কি করছে? বিয়োগ করছে। কেন করছে? কারণ পাওনাদারকে টাকা পরিশোধ করছে। এখন এটার যে বিকল্প নামগুলো একটু নোট করে ফেলো, দেখবা যেখান থেকে তোমার ঝামেলাটা হয় যদি আমাদের ইস্যুকৃত চেক এবং আরেকটা আছে ট্রানজিট জমাকৃত চেক, এই দুইটার ক্ষেত্রে, মানে আমানতকারী যে কাজ করে এই দুইটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়, বাকি আর ঝামেলা হয় না। সেটা বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারছি। ইস্যুকৃত চেক এটা বলছো আমাদের হ্যাপি বলতেছে জিএসটিতে আসছিল। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। দেখো অনেক সময় থিওরি থেকে হচ্ছে চলে আসে কোশ্চেন, অনেক সময় থিওরি থেকে চলে আসে। আমাদের রাতুল বলছে কমবে। এই যে রাতুলের মতো, হ্যাপির মতো সবাইকে একটু রেসপন্স করতে হবে। ভাইয়া ক্লাসে হচ্ছে আসছো, নোট করবা, রেসপন্স করবা, নিজে ক্লাস করবা, ফ্রেন্ডকে নিয়ে করবা। ওকে, বিকল্প নামগুলো সবার ডান। আমরা জাস্ট আর কয়েকটা কনসেপ্ট দেখবো। তারপর দেখো আমরা শিখছিলাম মাস পথে চেক। এখন এই যে মাস পথে চেক, মাস পথে কি? মাস পথে চেক। তারপর এটার আরেকটা নাম হচ্ছে কি বলতো? বহন পথে চেক। মাস পথে চেক, বহন পথে চেক, ট্রানজিট জমাকৃত চেক। তারপর আমরা বলতে পারি যে ব্যাংক দেনাদার কর্তৃক টাকা আদায় হয়েছে, বা ব্যাংক জমা যা কি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, বা জমাকৃত চেক বা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এরকম অনেক সময় ধরে এটা লিখলাম যে জমাকৃত চেক, জমাকৃত চেক কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, জমাকৃত চেক কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এই যে বিকল্প নামগুলা কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এখন দেখো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এখানে এখন দেখো মাস পথে চেক, বহন পথে চেক, পরিবহন ঋণ চেক, জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তারপর হচ্ছে আমরা বলতে পারি ট্রানজিট জমাকৃত চেক। এটার ক্ষেত্রে সেম কাজ করছে কে? এটার ক্ষেত্রে সেম কাজ করছে আমানতকারী। এখন আমানতকারীর বই কোনটা? আমানতকারীর বই হচ্ছে ভাইয়া নগদান বই। আমানতকারীর বই কোনটা? আমানতকারীর বই হচ্ছে নগদান বই। তার মানে এবার আমাদের জানতে হবে মাস পথে চেকটা কি। এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে। দেনাদারের কাছ থেকে টাকা আদায় হলে টাকা বাড়বে না কমবে? বাড়বে, নরমাল টাকা বাড়বে। তার মানে দেনাদার কাছ থেকে টাকা দেওয়া হয়েছে, টাকা কি করবে? বাড়বে। এখন দেনাদার কাছ থেকে টাকা দেওয়া হয়েছে, আমানতকারী কি করছে ভাইয়া? তার নগদান বইতে টাকা যোগ করে দিয়েছে বা বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখন আদায় হয় নাই। তার মানে এই মাস পথে চেক, বহন পথে চেক, জমাকৃত চেক, জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ট্রানজিট জমাকৃত চেক, এই ক্ষেত্রে কাজ কে করছে ভাইয়া? কাজ করছে হচ্ছে আমানতকারী। আমানতকারীর বই কোনটা? নগদান বই। কি কাজ করছে? যোগ করছে অথবা টাকা বাড়াইছে। কেন করছে? কারণ এটা মূলত হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে। ঠিক আছে, তো দেনাদারের কাছ থেকে টাকা আদায় হলে টাকা তো অবশ্যই বাড়বে। ওকে, তার মানে এটার ক্ষেত্রে কাজ করে আমানতকারী, নগদান বই কাজ করছে, কি করছে? যোগ করছে। কাজ করে নাই কে? ব্যাংক। এইটুকু জাস্ট তোমার জানা লাগবে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে তোমার কি জাস্ট জানা লাগবে, আর কিছুই না। আমরা এবার হচ্ছে সরাসরি চলে যাব কোশ্চেন সলভিং এ। আর এর মাঝখানে আমরা কি করব? আমরা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, প্রত্যাখিত চেক, আরএসএফ চেক, এইগুলো হচ্ছে ক্লিয়ার করবে। একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে তোমরা যে দেখতেছো, এই যে বিষয়গুলো আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম, এই কনসেপ্টটা যদি তোমার মাথায় সেভ হয় একবার, হ্যাঁ, এই কনসেপ্টটা মাথায় সেভ হলে আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী যে কোনো ম্যাথ তুমি হচ্ছে কনফিডেন্স নিয়ে কি করতে পারো? সলভ করতে পারবা সিকিউতে। ঠিক আছে, আর এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে এটা তোমার জন্য অনেক বেশি টাফ হবে, বিকজ তুমি মুখস্থ করলে দেখবা যে ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তা না হলে কি তুমি হচ্ছে ধরা খেয়ে যাবে এবং অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। আমরা কোশ্চেন সলভ করি এবং সাথে সাথে হচ্ছে কনসেপ্টগুলো আসলে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। ওকে, প্রথমেই দেখো ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্যটা কি। আমরা যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি, তার মানে আমাদের জানা লাগবে যে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি। ওকে ওকে, সো আমাকে শুরুতেই বলো, তোমরা নিজেরা আনসার করো, আমি দেখতে চাই যে কে কে কার্ড আনসার দিতে পারো। দেখো নর্মাল আমরা শুরুতেই হচ্ছে ক্লিয়ার করলাম দুইটা বই,
হ্যাঁ দুইটা হচ্ছে কি আছে এখানে বই, একটা নগদান বই একটা ব্যাংক বই, দুইটার মধ্যে কি মিলকরণ করাটা একদম ধরে ধরে শেখাইছি, তাই না? এখানে আরো কিছু পয়েন্ট আমি একটু ক্লিয়ার করে দিব, তার আগে তোমরা আনসারটা করো। আমি জাস্ট হচ্ছে তোমাদের কাছ থেকে আনসারটা নিতে চাই, এই জন্য একটু দেরি করতেছি। এখানে হয়তো অনেকে জয়েন করছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম কাউসর, খাদিজা তাবাসসুম, তোমরা হচ্ছে কাইন্ডলি মেইন পেজ থেকে কমেন্টগুলো করো। হ্যাঁ ওকে ওকে, সো আনসার করো। ডি নাম্বার ফারহানা ইয়াসমিন, ওকে গ নাম্বার, গ্রেট। সো আমরা এবার ক্লিয়ার করবো। আয়েশা আনসার করছো, এবার আমরা একটু দেখবো, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণের মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, অনেকে আনসার করবে গ নাম্বারটা, যে উদ্বৃত্তের মিলকরণ করা। এখন দেখো নগদান বই এবং ব্যাংক বই এই উদ্বৃত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করা, আর এটা হচ্ছে উদ্বৃত্তের মিলকরণ করা। এখন এই দুইটার মধ্যে ঝামেলাটা হয়, সব জায়গায় আমরা এই দুইটাতে ভুল করি। কি ভুল করি বলো তো, কি ভুল করি? সেটা হচ্ছে এই যে দেখো উদ্বৃত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করা, পার্থক্য নির্ণয় করে বা গরমিলের কারণ খুঁজে বের করে ব্যালেন্সটা মিলকরণ করা, ব্যালেন্সটা মিলকরণ করাটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য। তার মানে তোমার অবশ্যই মিলকরণে জোর দিতে হবে। আমরা কেন করি? কারণ হচ্ছে ব্যালেন্স মিলকরণ করার জন্য। আমাদের জিহাদ জোনের ঢাবির কোশ্চেন, হ্যাঁ এটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। ওকে, তার মানে মিলকরণ করাটাই হচ্ছে কি, মিলকরণ করাটাই হচ্ছে কি মেন উদ্দেশ্য। ওকে, আমরা এখানে আরেকটু শিখি, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। তার মানে এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা 1 নাম্বার। এবং মনে রাখবা ব্যাংক সমন্বয় বিবরণী এটা কোনো হিসাব নয়, এটা জাস্ট একটা বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী এটা কোনো হিসাব নয়, এটা জাস্ট কি একটি বিবরণী। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট একটু মনে রাখবা, ব্যাংক সমন্বয় বিবরণী এটা কোনো হিসাব নয়, এটা জাস্ট একটা বিবরণী, আর এটা তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। ক্লিয়ার? এটা তৈরি করা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। বুঝতে পারছি তো? ওকে, সো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 2, আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? অর্থাৎ আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? ঠিক আছে, আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? ওকে, সো এটা আমাদের ক্লিয়ার করতে হবে যে আসলে আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি। তার মানে দেখো আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে কি ব্যাংক বিবরণী। ওকে, ব্যাংক বিবরণী পাস বিবরণী হচ্ছে কি আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি। ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে একদম বেসিক কোশ্চেন এবং এগুলো হচ্ছে এইচএসসি লেভেলের কোশ্চেন, তাও খুব কম আসে। ওকে, সো এগুলো একটু মনে রাখবা, আমানতকারীর হচ্ছে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি মানে সেম কোনটা, সেটা হচ্ছে ব্যাংক বিবরণী। ওকে, এবং হচ্ছে তোমরা জানো যে আমানতকারীর কাছে যে বইটা থাকে সেটা হচ্ছে কি আমানতকারী নগদান বই। ওকে, আর ব্যাংক কর্তৃপক্ষের কাছে যেটা থাকে ব্যাংক বই বা পাস বই। তো প্রতিচ্ছবি কি হবে? প্রতিচ্ছবি সেম হবে, এটা হচ্ছে কি ব্যাংক বিবরণী। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো হ্যাঁ পুরা? ওকে ওকে, সো তাহলে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। সো এই কোশ্চেনটা আমরা দেখব, এটা আবার একটু বড় হতে পারে। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু দেখো তো পারা যায় কিনা। এখানে কি বলছে? এখানে বলছে কোনটি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের কারণ নয়। এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি বলছে? এই কোশ্চেনটা বলছে যে আসলে কোনটা কারণ নয়, আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা কারণ নয়। এখন কারণ কখন হয়? যখন তোমার ইস্যুকৃত চেক হবে, যখন তোমার বকেয়া চেক হবে, অপরিশোধিত চেক হবে, এবং আমরা পড়ছিলাম ট্রানজিটে জমাকৃত চেক, মাসপথে চেক, বহন পথে চেক, যখন এনএসএফ চেক চলে আসবে, প্রত্যাখিত চেক চলে আসবে, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম চলে আসবে, তখনই হচ্ছে কি এটা ব্যাংক সমন্বয় বিবরণী গড়মিলের কারণ হবে। ধরো কখন কারণ হবে? যখন দুইটা পক্ষ কাজ করছে। যেমন এমন হতে পারে, ধরো এখানে আমরা যদি দেখি ব্যাংক বইতে কাজ করছে, ব্যাংক বইতে কাজ করছে কিন্তু নগদান বইতে কাজ করে নাই। ধরো এটাই কাজ করছে, এটাই কাজ করা হয়েছে, বাট এটাই ধরো কাজ করা হয়েছে, আমরা সুন্দর করে কাজ করছি, বাট এখানে কাজ করা হয় নাই। ঠিক আছে, এখানে কি কাজ করা হয় নাই, তখনই কি গড়মিলের কারণ হবে। এই টাইপের কোশ্চেনগুলো একটু টাফ তোমাদের জন্য। কেন টাফ? কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেন আসলে তোমার মনে হতে পারে যে ভাইয়া এটা কি আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যায়, এবং এগুলো হচ্ছে বিশ্লেষণমূলক কোশ্চেন। এই কোশ্চেনগুলোতে দেখবা যে প্রত্যেকটা তোমার অপশন সুন্দর করে পড়তে হবে, পড়ে আইডেন্টিফাই করতে হবে আসলে কাজ কে করছে। কোন দুই পক্ষ যদি করে ফেলে তাহলে এটা কোনো গড়মিলের কারণ হবে
না। আর যদি দুই পক্ষের মধ্যে এক পক্ষ কাজ করে আরেক পক্ষ করে না, তখন গরমিলের কারণ হবে। ওকে, সো অলরেডি অনেকে আনসার করছে। আলামিন আনসার করছে আমাদের সাথে, হ্যাপি আক্তার আনসার করছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ডি নাম্বার আনসার করছে। এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখবো যে আসলে ডি নাম্বারটা কি কার্ড আনসার। প্রথমে দেখো, ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নগদান বইতে লেখা নাই, তার মানে এটা কি গরমিলের একটা কারণ। ঠিক আছে, তার মানে এটা কি গরমিলের একটা কারণ। তারপর দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরির সুদ যা নগদান বইতে লেখা হয়নি, এটাও নগদান বইতে লেখা হয়নি, মানে ডিরেক্ট বলে দিচ্ছে। এগুলো এমনিতে আইডেন্টিফাই করা যায়, তাই না, একদম ডিরেক্ট বলে দিচ্ছে। তারপর দেখো, ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক উপস্থাপন করা হয়নি, তার মানে এটা অলরেডি আমরা আলোচনাও করছি যে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি, তার মানে এখানে কে কাজ করছে, আমানতকারী কাজ করছে তার নগদান বইতে, কিন্তু ব্যাংকে এখনো কোনো কাজ করে না, তার মানে এটাও কি গরমিলের কারণ। বাট সর্বশেষ কোশ্চেনটা দেখো, তাহলে তোমাদেরটা রাইট। তোমরা যারা যারা ডি নাম্বার আনসার করছো, অল আর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক যা যথাসময়ে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তার মানে ব্যাংকে জমাকৃত চেক যা যথাসময়ে ব্যাংকে আদায় হয়ে গেছে, তার মানে ব্যাংকে কি আদায় হয়ে গেছে এবং নগদান বইতেও কি অলরেডি আদায় হয়ে গেছে, তার মানে এখানে দুইটা পক্ষে কি কাজ করে ফেলছে। তাহলে বলছে কোনটা কারণ নয়, অ্যাকচুয়ালি কারণ নয় হচ্ছে এটা, যেখানে দুইটা পক্ষে কাজ করে ফেলবে সেটা আর কি ব্যাংক সমানে বিমানী গরমিলের কোনো কারণ হবে না। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, পুরো বুঝতে পারছি। তুমি যদি এটা বলো তাহলে তো মান সমান সব যাবে হ্যাপি আক্তার। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এইচএসসি কোশ্চেন তো অ্যাডমিশনের সাথে অনেক ইজি, তাই না? আয়শা বলতেছে ইজি হয়ে গেছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে কোশ্চেনগুলা, এইগুলো তোমাদের জন্য মানে মনে হতে পারে যে অনেক টাফ এবং এই টাইপের কোশ্চেনগুলো সলভ করা যায় না, কিন্তু আসলে তুমি যদি বুঝে বুঝে সলভ করো এই কোশ্চেনগুলো ভাই কোনো ব্যাপারই না, একদম ইজিলি হয়েছে সলভ করা যায়, তাই না? ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। আমরা দেখবো কোশ্চেন নাম্বার 4 চলে আসছে এত তাড়াতাড়ি। আমাদের কিন্তু ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম বাকি রয়ে গেছে। সো আশা করি এই কোশ্চেনটা সলভিং এর সাথে সাথেই তোমাদের ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম দুইটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিব। ওকে, এখানে আমি তোমাদের দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম। শুরু করা যাক। দিদার জয়, দিদার লেট করে জয়েন করছো। ওকে, সো এখানে শুরুতেই বলছে ডেবিট মেমোরেন্ডাম নয় কোনটা। ডেবিট মেমোরেন্ডাম নয় কোনটা বলছে, তো আমরা জানি ডেবিট মেমোরেন্ডামে ব্যাংকে টাকার পরিমাণ কি করে, হ্রাস করে। ডেবিট মেমোরেন্ডামের ফলে ব্যাংকের টাকা কি করে, হ্রাস করে। আর ক্রেডিট মেমোরেন্ডাম যেখানেই থাকবে ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি করবে। এখন আসি, তোমরা এই কোশ্চেনটা আনসার করো, হয়তো আমি কনসেপ্টটা বলে দিচ্ছি অলরেডি, আইডিয়া হয়ে গেছে যে ইজিলি আনসার করতে পারবা। বাট এবার আমি এই দুইটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেই, যেহেতু হচ্ছে একটু আগে আমি এক্সাম্পল কম দিচ্ছি এবং এই দুইটা টার্ম স্কিপ করছিলাম, ঠিক আছে? সো আমি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যেটা করবা সেটা হচ্ছে নিজেরা একটু এটার আনসারটা করে ফেলো। এখন আসি, ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম এই দুটো জিনিস আমরা শিখবো। ক্রেডিট মেমোরেন্ডাম কি শিখবো, ক্রেডিট মেমোরেন্ডাম। এখন আসি ক্রেডিট মেমোরেন্ডাম, এই ক্রেডিট মেমোরেন্ডাম কি বলো তো, এটা এক্সাম্পলগুলো আমরা জানবো, সাথে সাথে আরেকটা জানবো, সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। এই দুইটা জিনিস আমরা কি করব, ক্লিয়ার করব, ডেবিট মেমোরেন্ডাম এবং হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। এখন দেখো, মনে করো ব্যাংক কি করে, ব্যাংক হচ্ছে, ভালো করে খেয়াল করো মেমোরেন্ডামগুলো কি, ব্যাংক আমানতকারীর অনুপস্থিতিতে, ভাইয়া ব্যাংক কি করে, আমানতকারীর অনুপস্থিতিতে, ধরো ব্যাংকে আমানতকারীর হিসাবে টাকার পরিমাণ বৃদ্ধি করে, কখনো কখনো হ্রাস করে দেয়, ঠিক আছে? এখন কি কারণে ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস করলো বা বৃদ্ধি করলো, আমানতকারী কিন্তু জানে না, জানে ব্যাংক কাজ করছে, আমানতকারী জানে না। এখন আমানতকারীকে জানানোর জন্য যে একটা পত্র ইস্যু করা হয় যে আপনার হিসাবে আমি এই কারণে টাকার পরিমাণ বৃদ্ধি করছি, যদি বৃদ্ধি করে তাহলে এটা ক্রেডিট মেমোরেন্ডাম, বা আপনার হিসাবে আমি এই কারণে টাকার পরিমাণ হ্রাস করছে, এটা হচ্ছে কি ক্রেডিট মেমোরেন্ডাম, ঠিক আছে? এই যে একটা পত্র তাকে ইস্যু করে বা পত্র দেওয়া হয়, এটাই মূলত হচ্ছে কি ডেবিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমোরেন্ডাম। এখন আসি, ব্যাংকে ব্যাংকের টাকার পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে যাবে, ব্যাংক জমার পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে যাবে, সেটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, আর যখন হ্রাস পেয়ে যাবে সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। এখন আসি, বৃদ্ধি কখন পায়, ধরো দেনাদার কর্তৃক টাকা আদায় হয়েছে, দেনাদার কর্তৃক টাকা আসছে, ভাই টাকা যদি আসে তাহলে টাকা কি বাড়বে, তার মানে এটা হচ্ছে একটা ক্রেডিট মেমোরেন্ডাম। কোন সুদ মঞ্জুর হয়েছে, এটা কি একটা ক্রেডিট মেমোরেন্ডাম। প্রাপ্য বিলের টাকা আদায় হয়েছে ব্যাংকে, এটা কি ক্রেডিট মেমোরেন্ডাম।
আবার পাওনা ব্যাংকে টাকা পরিশোধ করছে, ব্যাংক চার্জ ধার্য করছে, এগুলো আবার কি ডেবিট মেমোরেন্ডাম। জাস্ট এই এক্সাম্পলগুলো তুমি মনে রাখবা, দ্যাটস ইট, তাহলেই হবে। ওকে, এক্সাম্পলগুলো একটু মনে রাখবা, তাহলেই হবে তোমার ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডামের কনসেপ্ট ইজিলি ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি খুব সহজেই এই টাইপের কোশ্চেনগুলো আইডেন্টিফাই করতে পারবা। আমরা একই সাথে এনএসএফ চেকটাও শিখে ফেলবো, তার আগে ওই কোশ্চেনটা আসলে তখন আমরা সলভ করবো। অর্থাৎ 4-এ অলরেডি সবাই আনসার করে ফেলছে সি নাম্বার, ইয়েস, এটা তাহলে সি নাম্বারটা। ওকে, এইচএসসি স্টুডেন্টের রেসপন্স খুবই কম ভাইয়া, মানে তোমাদেরকে এভাবে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি বাট রেসপন্স যদি এত কম করো তাহলে আলটিমেটলি আমরা ক্লাস অফ করে দেই। ক্লাসগুলো তোমাদের জন্য দিচ্ছি এবং এখানে যেভাবে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতেছি এবং প্রত্যেকটা কোশ্চেন যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, ব্যাখ্যা করতেছি, এই যে এই কোশ্চেনগুলো এভাবে যদি তুমি পড়ো, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, এ টু জেড বেসিক আইডিয়া হয়ে যাবে। পাশাপাশি তুমি বুঝতে পারবে যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো কেমন হয়। আর যদি তুমি আমাদের ক্লাসগুলো করো তাহলে এখন থেকে তুমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশনও নিতে পারবা, মোটামুটি অ্যাডমিশন সম্পর্কে কিছু আইডিয়া পাবে, এইচএসসিতে কিভাবে ভালো করতে পারবা, এবং দেখবা যে আমাদের এই ক্লাসগুলো থেকে একদম ডিরেক্টলি কোশ্চেন কমন থাকবে। ওকে, এবং কোশ্চেন ডিরেক্টলি কমন থাক বা না থাক ডাজন্ট ম্যাটার, তুমি যেমন ক্লাস করতেছো আজকে প্রত্যেকটা কনসেপ্ট আমি ধরে ধরে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি, তাই না? সো এইগুলো কিন্তু আর কখনো ভুল হবে না। সো এই জন্য কাইন্ডলি নিজ থেকে এই যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা ক্লাস করে নিজের উপকৃত হইতেছো, এই ক্লাসগুলো তোমাদের উচিত কি শেয়ার করে দেওয়া, এবং এই ক্লাসগুলো নিজের টাইমলাইনে থাকলে অবশ্যই তোমার ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারবে, এবং তোমার বন্ধু বান্ধব যারা হচ্ছে ধরো ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে, তাদের কাছে এই ক্লাসগুলো শেয়ার করে দাও। তারা প্রাইভেট পড়তে পারে না, অনেক বেশি স্ট্রাগল করে, তাই না? সো ওরা হচ্ছে এই ক্লাসগুলো যদি করতে পারে অনেক বেশি হেল্পফুল হবে। ওকে ওকে, সো এই জন্য নিজেদেরকে সর্বোচ্চ রেসপন্স করতে হবে, আলটিমেটলি ভাবতে হবে যে ভাইয়ের আমাদের জন্য ক্লাস কেন দিচ্ছে। তুমি দেখো প্রত্যেকটা প্ল্যাটফর্ম তোমাদেরকে পেইড ব্যাচে নিচ্ছে, দুইটা একটা ক্লাস দিয়ে পেইড ব্যাচে নিচ্ছে, আমরা তোমাদেরকে ফ্রি দিচ্ছি। কেন দিচ্ছি? এখন ফ্রি দিচ্ছি বলে যদি রেসপন্স না করো তাহলে আমরা ক্লাস অফ করে দিই। ওকে, সো এটা করা যাবে না, নিজ দায়িত্বে এই কাজগুলো করতে হবে। এবং কমার্সের স্টুডেন্ট অনেক বেশি স্মার্ট, হ্যাঁ, কমার্সের স্টুডেন্ট অনেক বেশি স্মার্ট, আমরা প্রত্যেকে জানি, বাট তারা হচ্ছে দেখি এই দিক দিয়ে হচ্ছে খুবই কিপটে হয়। ওকে, সো এই কিপটেমি করলে আলটিমেটলি স্মার্ট হওয়া যাবে না। ওকে, সো স্মার্টের পরিচয় দিতে হলে অবশ্যই স্মার্টলি কাজ করতে হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আমরা এনএসএফ চেকটা এবং প্রত্যাখিত চেকটা আসলে ক্লিয়ার করব। আর তোমরা যারা ক্লাসে জয়েন করছো আমি চাই প্রত্যেকের কাছে এই ব্যাংক সমন্বয় বিবরণীর হচ্ছে নোটটা থাকবে। আমাদের অনু কি ক্লাস করতেছি না? অনিকা অনু কি ক্লাস করতেছি নাকি ওই পেজ থেকে করতেছে দেখি তো। ওকে, 5 নম্বর কোশ্চেনটা আনসার করো যে কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম নয়। 5 নম্বরটা তাহলে আনসার করো কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম নয়। ঠিক আছে, 5 নম্বরটা আনসার করো কোনটা ক্রেডিট মেমোরেন্ডাম নয়। ওকে, সো আমি একটু দেখতে চাই 5 নম্বরটা কে কে আনসার করতে পারো, ক্রেডিট মেমোরেন্ডাম নয় কোনটা। ওকে, সো আয়শা, তারপর হচ্ছে জেবা, ফারিহা, 12 ক নাম্বার আনসার করছো। 12 আসলো কই থেকে? ওকে, সো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। সো এই কোশ্চেনগুলো ইজিলি আমরা সলভ করতে পারবো যে কোনটা ক্রেডিট মেমোরেন্ডাম নয়। এখন আসো ক্রেডিট মেমোরেন্ডাম নয় কোনটা, তার মানে ডেবিট মেমোরেন্ডাম। অবশ্যই আমাদের ডেবিট মেমোরেন্ডাম খুঁজে বের করতে হবে। এটা দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরি সুদ আদায়, এটা কি টাকা বাড়বে, এটা একটা ক্রেডিট মেমোরেন্ডাম। ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, তার মানে এটাও কি একটা ক্রেডিট মেমোরেন্ডাম। তারপর ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ, তো লভ্যাংশ আদায় হয়েছে, এটাও কি একটা আয়, তার মানে এটাও একটা ক্রেডিট মেমোরেন্ডাম। তারপর যদি আমরা দেখি ব্যাংক সার্ভিস চার্জ, এখন দেখো ভাইয়া
এই ব্যাংক সার্ভিস চার্জ এটা কি মূলত একটা ব্যয়, এবং এটা কি করে, এটা হচ্ছে ব্যাংক জমার পরিমাণ হ্রাস করে দেয়। এটা কি করে বলতো, এটা হচ্ছে ব্যাংক জমার পরিমাণ হ্রাস করে, তার মানে এটা ব্যাংক জমার পরিমাণ হ্রাস করে, তার মানে এটা হচ্ছে কি ডেবিট মেমোরেন্ডাম। সহজ ভাষায় ব্যাংকে জমার পরিমাণ কমাই দিলে সেটা ডেবিট মেমোরেন্ডাম, আর যখন বৃদ্ধি পাবে তখন সেটা হয়ে যাবে ক্রেডিট মেমোরেন্ডাম। ওকে ওকে, সো পরবর্তী কোশ্চেনটা মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন, বাট এই টাইপের কোশ্চেনগুলো তোমার একটু বিশ্লেষণমূলক, একটু সময় আনসার করতে হবে। ওকে, শুরু করা যাক। দেখো এখানে বলছে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং পাস বইয়ের উদ্বৃত্তের গড়মিলের কারণ কোনটি। তার মানে কারণ কোনটা, অর্থাৎ কোনটার কারণে গড়মিল হয়েছে, এটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ওকে, তো দেখো ব্যাংক জমাকৃত চেক যত সময় আদায় হয়েছে, তার মানে জমাকৃত চেকটা যত সময় আদায় হয়েছে। আমরা পরবর্তীটা দেখি, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদায় বিল যথাযথভাবে। আরেকটা কথা এখানে অ্যাড করি, সেটা হচ্ছে অনেক সময় দেখবা যে কোশ্চেন মানে দুইটা আনসারের মনে হচ্ছে সঠিক, এই জন্য চারটা অপশন পড়ে তারপর আনসার করবা। ক্লিয়ার, তো এখানে দেখো ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদায় বিল যথাযথভাবে উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে, তার মানে দুইটা বইতে কাজ হয়ে গেছে। তারপর দেখো ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ যথাযথভাবে উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে, এটাও। তারপর দেখো ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয় নাই, তার মানে শেষের যেটা আছে এটা হচ্ছে ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি। আমরা জানি ইস্যুকৃত চেক ইস্যু করা হয় কাকে, চেক ইস্যু করা হয় পাওনাদারকে। পাওনাদারকে যদি চেক ইস্যু করে টাকা বাড়বে না কমবে, পাওনাদারকে চেক ইস্যু করলে টাকা হচ্ছে অবশ্যই কি করবে ভাইয়া, কমবে, বা অবশ্যই কি করবে, হ্রাস পাবে, তাই না। পাওনাদারকে চেক ইস্যু করলে টাকা অবশ্যই কমবে বা হ্রাস পাবে, এইটুকু তো সবাই জানো, বুঝো। ওকে, এখন তাহলে আসি যে এখানে আমানতকারীর বই, নগদান বই, এই নগদান বইতে কি করছে, আমানতকারী নগদান বইতে টাকা হচ্ছে মাইনাস করে দিয়েছে, বাট ব্যাংকে এখনো কোনো কাজ করে নাই, বলছে ব্যাংক উপস্থাপিত হয়নি, তার মানে কাজই করে নাই। তাহলে এখানে বলছে যে ব্যাংক উদ্বৃত্ত পাস বইয়ের উদ্বৃত্ত গড়মিলের কারণ কোনটা, এটাই হচ্ছে কি গড়মিলের কারণ, কারণ এখানে একটা বই কাজ করছে আরেকটা পক্ষ কাজ করে নাই। ওকে, সো এইগুলো তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। জাস্ট এই যে দেখো প্রথমটা দেখে মনে হতে পারে যে এটাও হয়তো কি একটা বইতে কাজ করছে কিনা, কিন্তু ব্যাংক জমাকৃত চেক যত সময় আদায় হয়েছে, তার মানে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি এটা যত সময় আদায় হয়ে গেছে, তার মানে দুইটা বইতেও কাজ করে ফেলছে। ওকে, সো এই হচ্ছে ডিফারেন্স, আর এই হচ্ছে তোমার এই টাইপের কোশ্চেনগুলো এইভাবেই তোমার কি করতে হবে, সলভ করতে হবে। তারপর একটু যদি দেখি নিচের কোন আইটেমটির জন্য আমানতকারীর বইতে জাবেদা লেখার প্রয়োজন হয়, তার মানে জাবেদা লেখার প্রয়োজন হয় এটা বলছে। এখন দেখো জাবেদা লেখার প্রয়োজন হয় কোনটা, একটু আইডেন্টিফাই করো, খুব সহজে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা যে জাবেদা লেখার প্রয়োজন হয় কোন বইতে, আমানতকারী বইতে। জাস্ট তুমি এটুকু দেখো যে আমানতকারী বইতে হচ্ছে কোথায় প্রয়োজন হয়। নাবিলা বলছে আমার উত্তর দেখেন নাই ভাইয়া, হ্যাঁ দেখতেছি, দেখা যাচ্ছে তো। আর ওকে, সো একটু ট্রাই করে দেখি কে কে আনসার করতে পারো দ্রুত। তো দেখো নিচের কোন আইটেমটির জন্য আমানতকারী বইতে জাবেদা লেখানোর প্রয়োজন হয়, মানে আমানতকারী বইতে জাবেদা দিবা। শুরুতে আমরা একটু যদি দেখি ব্যাংকের ভুল, তার মানে ব্যাংকে ভুল করছে, ব্যাংকের বইতে কাজ হবে। টান যেটা জমা এখানে কাজ কে করবে, টান যেটা জমা এখানে কাজ কে করবে, এখানে কাজ কে করবে, কাজ করছে কে, আমানতকারী, তার মানে ব্যাংকের কাজ করা লাগবে। তারপর দেখো বকেয়া চেক, এখানে কাজ কে করছে, বকেয়া চেকের ক্ষেত্রে কাজ করছে আমানতকারী, কি করছে, টাকা বিয়োগ করছে, হ্রাস করছে। কিন্তু ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এখানে কাজ কে করছে, এখানে কাজ করছে ব্যাংক, এখানে কাজ করে ফেলছে ব্যাংক, বাট আমানতকারী কি করতে হবে, নগদান বইতে কাজ করা লাগবে। ব্যাংক কি করছে, ব্যাংক হচ্ছে বিয়োগ করছে, তারপরে আমানতকারী কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বলছে নিচের কোন আইটেমের জন্য আমানতকারীর বইতে জাবেদা লেখানোর প্রয়োজন। প্রথম তিনটাই দেখো, তিনটার ক্ষেত্রে কাজ করতে হবে কাকে, তিনটার ক্ষেত্রে কাজ করতে হবে ব্যাংকে, কারণ এই তিনটার ক্ষেত্রে প্রথম দুইটাই কাজ করে ফেলছে আমানতকারী, আর এটা ব্যাংক ভুল করছে, ব্যাংকের কাজ করা লাগবে। আর শেষেরটায় ব্যাংক কাজ করছে, তার মানে কি আমানতকারীর বইতে কাজ করা লাগবে। এইটুকুই ভাই, ব্যাংক সমন্বয়তে জাস্ট তোমার এইটুকু ধরা লাগবে, কে কাজ করছে, কি কাজ করছে, যে কাজ করে নাই তার কাজটা করা লাগবে, দ্যাটস ইট। এই হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর হচ্ছে খেলা, বুঝতে পারছো সবাই। এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর প্যাস মার্কআপ বলতে পারো, যেটাই হোক, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে যদি বুঝে থাকো
তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটাও সেম একই টাইপের কোশ্চেন। এটাই বলছে নিচের কোনটির জন্য আমানতকারী বইতে জাবা দেওয়ার প্রয়োজন হয় না। তার মানে এর আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা অলমোস্ট সেম। কেন সেম? কারণ আগেরটাই বলছে হচ্ছে জাবাদা লেখার প্রয়োজন হয়, আর এটাই বলছে জাবাদা লেখার প্রয়োজন হয় না আমানতকারীর বইতে। তার মানে তুমি একটু খুঁজে বের করে এটাই যে আসলে ব্যাংকের বইতে কে কাজ করছে। ঠিক আছে, এখানে বলছে আমানতকারী বইতে জাবাদা দেওয়ার প্রয়োজন হয় না, তার মানে ব্যাংক বইতে জাবাদা দিতে হবে এমন অ্যান্টি কোনটা যেটা অলরেডি নগদের মধ্যে কাজ করা হয়ে গেছে বাট কিন্তু ব্যাংক বইতে কাজ করা নাই, ওইটা একটু খুঁজে বের করো। এটুকুই আমি দেখতে চাই কে কে সবার আগে আনসার করতে পারে। ওকে, যেহেতু সেম কোশ্চেন তার মানে এই কোশ্চেনটা তোমরা নিজেরা আনসার করতে পারবে, আমি একটু বিশ্বাস করি। ওকে, এবং যারা শুরু থেকে ক্লাস করতেছো অবভিয়াসলি হচ্ছে পারবে। সো দেখি, ট্রাই করো। আট নম্বর প্রশ্নটা, ওকে তো এই কোশ্চেনটা দেখো এখানে কি বলছে। ওকে, তো এখানে বলছে যে জাবেদা দাখিলের প্রয়োজন হয় না কোনটা, এখন এটা একটু খুঁজে বের করো। তো আমানতকারী বলতে জাবেদা দাখিলের প্রয়োজন হবে না কোনটা? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, তার মানে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কাজ কে করছে? ব্যাংক। আমানতকারী করা লাগবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরি সুদ, মঞ্জুরিকৃত সুদ কাজ কে করছে? কাজ করছে হচ্ছে ব্যাংক, কাজ করা লাগবে কার? আমানতকারী। ব্যাংক কর্তৃক প্রদত্ত বীমা প্রিমিয়াম কাজ কে করছে? ব্যাংক, কাজ করা লাগবে কার? আমানতকারী। ঠিক আছে, তার মানে বলছে আমানতকারীর বইতে জাবেদা দাখিলের প্রয়োজন হয় না, আমানতকারীর বইতে জাবেদা দিতে হবে না কোনটা? ব্যাংক জাবেদা দিতে হবে, ব্যাংকে ঠিক করতে হবে। আর এইগুলোতে অলরেডি ব্যাংক কাজ করে ফেলছে। এই তিনটাতে অলরেডি কে কাজ করে ফেলছে ভাইয়া? এই তিনটাতে অলরেডি ব্যাংক কাজ করে ফেলছে। কাজ তাহলে করা লাগবে কার? কাজ করা লাগবে হচ্ছে আমানতকারী। দ্যাটস ইট। এই হচ্ছে কি তোমার পয়েন্টগুলা। তার মানে এই টাইপের প্রশ্নগুলা কিছুটাও ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমার বিশ্লেষণ করতে হবে এবং বুঝতে হবে, একটু সমানই আনসার করতে হবে, এবং তাড়াহুড়ো করলে এগুলো ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওকে, সো তারপরে হচ্ছে বুঝতে পারছি কিনা দেখো এইটুকুই, জাস্ট কে কাজ করছে কি কাজ করছে এইটুকু ধরতে পারলেই ব্যাংক সমন্বয় বিবরণীতে তুমি এটা এমসিকিউতে যেমন খুব সহজে আনসার করতে পারবা, পাশাপাশি তুমি দেখবা যে সিকিউতে বিশেষ করে ব্যাংক সমন্বয় সিকিউগুলো অনেক ইজি হয়, এইগুলো খুব সহজে তুমি কি করতে পারবা? আনসার করতে পারবা। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই তোমার জোর দিতে হবে যে অ্যাকচুয়ালি কোন দিকে কোন সময় কোনটা মুভ করতেছে এইটুকু জানলেই হবে। ওকে 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 তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9, এবং আমরা হচ্ছে দুইটা কনসেপ্ট বাকি আছে, অবশ্যই দুইটা আমরা ক্লিয়ার করে দিব। তার আগে এবার আমরা একটা ম্যাথ সলভ করব, এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ম্যাথটা আমরা একটা শর্টকাট ট্রিক্স দিয়ে শিখবো। কি দিয়ে? শর্টকাট ট্রিক্স দিয়ে। ওকে, এখন দেখো এটা হচ্ছে এক ঘরা নাকি দু ঘর, এটা কিভাবে বুঝবো? ধরো যখন আমরা সিকিউ করছি, মনে করো আমরা সিকিউ করব, তখন হচ্ছে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে আমরা এটা কোন মেথডে আমরা করব। যেমন ধরো দুইটা বই অনুসারে যদি টাকা দেওয়া থাকে, নগদ অনুসারে ব্যালেন্স দেওয়া আছে, ব্যাংক অনুসারে ব্যালেন্স দেওয়া আছে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা নর্মালি আধুনিক পদ্ধতি করব। বাট যখন তোমার ব্যাংক অনুসারে টাকা দেওয়া থাকবে, বলবে নগদ অনুসারে ব্যালেন্স কত, আবার ধরো নগদ অনুসারে ব্যালেন্স দেওয়া থাকবে, ব্যাংক বিবরণী অনুসারে ব্যালেন্স বের করতে বলে, তখন হচ্ছে এক ঘরা মেথড আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তখন কি করতে হবে? এক ঘরা মেথডটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? এখন দেখো এখানে জাস্ট আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। কি করব? শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। যেমন ধরো এখানে নগদান বই, নগদান অনুসারে তো সবচেয়ে বেশি আসে, তাই না? আরেকটা আছে কি? ব্যাংক বই বা পাস বই। সো এখানে জাস্ট এইটুকু জানা লাগবে, নগদান বই অনুসারে টাকা দেওয়া থাকলে আমরা যদি যে সূত্রটা অ্যাপ্লাই করব, ব্যাংক বই অনুসারে জাস্ট তার বিপরীত। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি? এখানে নগদান অনুসারে টাকা দেওয়া থাকলে এ প্লাস এবং বি মাইনাস, সরি আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা এটা একটু মুছে দিচ্ছি। নগদান অনুসারে যদি টাকা দেওয়া থাকে তাহলে তোমার কি করতে হবে? তাহলে লিখতে হবে এ মাইনাস বি প্লাস। এখন আসো এ মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ আমানতকারী যদি কোনো কাজ করে
তার বিপরীত হবে। আর ব্যাংক যদি কোনো কাজ করে, ব্যাংক যা করবে তাই করতে হবে। দেখো এখানে বি প্লাস, এটা জাস্ট বোঝার জন্য একটা ফর্মুলা, সবাইকে বলতেছি এটা জাস্ট বোঝার জন্য একটা ফর্মুলা। সেটা হচ্ছে বি প্লাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যা করবে তোমাকে তাই করতে হবে, ব্যাংক যা করবে তোমাকে তাই করতে হবে। আর এ মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমানতকারী যা করবে তার বিপরীত করতে হবে। দ্যাটস ইট, এইটুকুই। এখন দেখো তাহলে আমাদের টাকা দেওয়া আছে কি, নগদের অনুসারে টাকা দেওয়া আছে কত টাকা, এই ক্যাশ মানি কি বলতো, ক্যাশ মানি নগদান কত টাকা দেওয়া আছে 2900 টাকা। এখন একটা একটা করে এন্ট্রি পড়ো। ইস্যুকৃত কিন্তু অনুপস্থিত চেক কত টাকা 800 টাকা। এখন ইস্যুকৃত চেক কি এটা সবাই জানি না, ইস্যুকৃত চেকটাকে এটা সবাই জানি, কারো কোনো প্রবলেম আছে নাই? কারণ এখানে কাজ কি করছে ইস্যুকৃত চেকের ক্ষেত্রে, আমানতকারী কি করছে, বিয়োগ করছে। কারণ চেক ইস্যু করে কাকে, পাওনাদারকে, পাওনাদারকে চেক ইস্যু করে টাকা কমে যাবে। এখন দেখো আমার ফর্মুলা কি বলতেছে, ফর্মুলা বলতেছে ভাইয়া পাওনাদার যদি কোনো কাজ, আমানতকারী যদি কোনো কাজ করে তার বিপরীত হবে। তারপরে আমানতকারী এই 800 টাকা কি করছে, বিয়োগ করছে। তাহলে আমার ফর্মুলা কি বলে, আমানতকারী যা করবে তার বিপরীত। তাহলে আমি কি করব, যোগ করব, 800 টাকা যোগ করে দিলাম। দেন দেখো বলছে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 2200 টাকা, মানে 2200 টাকা। তার মানে এটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, কাজ কে করছে, ব্যাংক কি করছে, বিল আদায় করছে। তার মানে ব্যাংকের টাকা কি করছে, বাড়ছে। তার মানে ব্যাংকের টাকা বাড়ছে। আমার ফর্মুলা বি প্লাস কি বলে, ব্যাংক যা করবে আমি তাই করবো, কত টাকা 2200 টাকা। তার মানে আমিও কি করব, যোগ করব, করে দিলাম। দেন দেখো জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক, কি অমর্যাদাকৃত চেক 3090 টাকা। এখানে কাজ কি করছে, আমানতকারী, সরি জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক কাজকে করছে, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক কাজকে করছে ব্যাংক, মানে চেক রিজেক্ট করে দিয়েছে, কি করছে, বিয়োগ করছে। আমার ফর্মুলা কি বলে, ব্যাংক যা করবে আমি তাই করবো। তার মানে এখানে আমার 3090 টাকা আমার কি করতে হবে, এই 3090 টাকা আমার মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে 2800 কত আসছে, 2810 টাকা। এই 2810 টাকা তাহলে আমরা ব্যাংক বই অনুসারে ব্যালেন্সটা পাবো। ব্যাংক বই অনুসারে আমরা কি করব, ব্যাংক বই অনুসারে আমরা ব্যালেন্সটা এখানে পাবো, ঠিক আছে। এই হচ্ছে মেথড। তো দেখো নগদের অনুসারে দেওয়া থাকলে এই ফর্মুলাটা, তার মানে ব্যাংক বই যদি দেওয়া থাকে তখন ফর্মুলাটি চেঞ্জ হয়ে যাবে এটা। তো এইটুকু একটু মনে রাখবা। তখন কি এ প্লাস বি মাইনাস, তখন কি লিখতে হবে, এ প্লাস বি মাইনাস, তখন কি করতে হবে, এ প্লাস বি মাইনাস। তার মানে এটা দ্বারা কি বোঝায়, আমানতকারী যদি কোনো কাজ করে সেম কাজ করতে হবে, আর ব্যাংক যদি কোনো কাজ করে বিপরীত কাজ করতে হবে। এখন আসি এখানে আমরা এনএসএফ চেকটা একটু বুঝাই দেই। এই এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, এটা মানে হচ্ছে কি বলতো, নট সাফিসিয়েন্ট ফান্ড। এই নট সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকা, কি থাকা, পর্যাপ্ত তহবিল না থাকা, অর্থাৎ পর্যাপ্ত ব্যালেন্স না থাকা, তহবিল না থাকা অথবা ব্যালেন্স না থাকা, ঠিক আছে। তো দেখো এনএসএফ চেক কখন হয়, কাজকে করে, এই এনএসএফ চেকটা হয় যখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে ধরো 10 লাখ টাকা, তুমি 12 লাখ টাকা উঠানোর জন্য ব্যাংকে চেক দিলা, তখন ব্যাংক কি বলবে, এনএসএফ। তার মানে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ কি নেই, ব্যালেন্স নেই, ঠিক আছে। আপনার হিসাবে কি নেই, পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, ব্যাংক তখন তোমাকে এটা বলবে এবং তোমার চেকটা কি করবে, রিজেক্ট করে দিবে। তখন তোমার চেকটা কি করবে, রিজেক্ট করে দিবে। ওকে, তার মানে ভাইয়া নট সাফিসিয়েন্ট ফান্ড হচ্ছে এনএসএফ এর ফুল মিনিং। এটার বাংলা হচ্ছে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা বা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকা। এটা কখন হয়, যখন ব্যাংক কি করে, দেখে যে তোমার হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। তার মানে এখানে কাজ কি করছে, কাজ করছে হচ্ছে মূলত ব্যাংক এনএসএফ এর ক্ষেত্রে কি করছে, বিয়োগ করছে। ওকে, সেম ভাবে আমরা আর দুইটা টার্ম দেখব, প্রত্যাখ্যিত চেক, এই প্রত্যাখ্যিত চেক, তারপরে হচ্ছে রিজেক্টেড চেক। এইগুলা কি, এইগুলো হচ্ছে মূলত তোমার কি বলতো, এখানেও সেম ব্যাংক কাজ করছে, কি করছে, বিয়োগ করছে। এখন ব্যাংক বিভিন্ন কারণে হচ্ছে তোমার টাকা মাইনাস করতে পারে বা বিয়োগ করতে পারে, মানে প্রত্যাখ্যান করতে পারে চেক। এটা হচ্ছে চেক নষ্ট মনে হলে, চেকটা তার কাছে জাল মনে হলে, এবং তার কাছে যদি সন্দেহ মনে হয় যে না এই চেকটা তার না এক্স্যাক্টলি, তখন ব্যাংক কি করবে, ব্যাংক হচ্ছে তোমার চেকটা রিজেক্ট করে দিবে। সেম এনএসএফ চেকের মতো রিজেক্টেড চেক, প্রত্যাখ্যিত চেক, এইগুলোর ক্ষেত্রে কাজ করে ব্যাংক কি করে, বিয়োগ করে। সেইটুকু হচ্ছে তোমার জানা লাগবে, ঠিক আছে। আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি। ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা না থাকলে হবে, ব্যাংকে টাকা না থাকলে হবে। এখন দেখো এটা হয়ে যায় তাই না, যে পরিমাণ ব্যালেন্স আছে তার থেকে তুমি বেশি উঠাই ফেললা, ধরো তোমার আছে 5 লাখ, তুমি 7 লাখ টাকা উঠানোর জন্য হচ্ছে চেক দিলা, তখন এটা হয়ে যাবে। ওকে, সো অনেক বেশি হতাশ, সেটা হচ্ছে এইচএসসির পোলাপানের রেসপন্স খুব কম।
আর তোমরা হচ্ছে একটু অ্যাক্টিভ হও, বি অ্যাক্টিভ। কারণ হচ্ছে কি জানো, কারণ হচ্ছে তোমরা মনে করতেছো যে এখনো প্রচুর সময় আছে, আমরা 1 মাস পড়লে হচ্ছে বস হয়ে যাব। আলটিমেটলি যারা হচ্ছে মন থেকে পড়ার ইন ফিউচারে পাবলিকিয়ান হতে চাও, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাদের ভাই পড়তেই হবে। তুমি যদি এখন থেকে শুরু না করো, এখন থেকে যদি মনে করো যে আমার হাতে প্রচুর সময় আছে, পর্যাপ্ত সময় আছে, আমি অনেক পড়তে পারবো, অনেক কিছু করতে পারবো, ঠিক আছে, এটা যদি মনে করে থাকো তাহলে তুমি এখন ভুল পথে আসছো ভাই। সিরিয়াস হও, যে সময় আছে তুমি যদি ভালো করে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে যদি চাও বেসিক আইডিয়া জেনারেট করতে, তাহলে এখন থেকে শুরু না করলে ওই লাস্ট 1 মাসে আর তুমি যদি তাড়াহুড়া করে শেষ করো, আলটিমেটলি তোমার যেই প্রত্যাশিত রেজাল্ট সেটাও আসবে না, এবং পাবলিক ইউনিভার্সিটি পড়তে হলে তখন অনেক বেশি সাফার করতে হবে, ঠিক আছে। এখন সুযোগ ভাই, প্রচুর পড়াশোনা করো এবং আমাদের ক্লাসগুলো করো, হ্যাঁ ক্লাসগুলো করো, ক্লাসে যে যা পড়াচ্ছি ওইগুলো নিজেরা বাসায় একটু পড়ো, নোট করো, হোমওয়ার্ক দিলে সেগুলো করো, ঠিক আছে, একটু অ্যাক্টিভ হওয়ার ট্রাই করো। বাট মনে যদি করো যে না আমি ইন ফিউচার পড়াশোনা করতে চাই না, আমি পাবলিকান হতে চাই না, হ্যাঁ আমার এইচএসসিতে কোনো টেনে পাস করলে হবে, এটা যদি মনে করে থাকো, তাহলে ভাইয়া ইন ফিউচারে তুমি যে এতদিন পড়াশোনা করছো 12-13 বছর, এটার কোনো রেজাল্ট নাই আলটিমেটলি, ঠিক আছে, এটার কোনো রেজাল্ট নাই। সো অনেক সুযোগ আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার জন্য, অনেক 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 সুযোগ, অনেক অনেক অপরচুনিটি, যেটা তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে থেকে বেশি পাবে পাবলিক ইউনিভার্সিটিতে। এবং অনেকের যাদের মিডল ক্লাসের আছে তাদের অবশ্যই এটা উচিত যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া কি তাদের হাতে অন্য কোনো অপশন থাকে না, এবং একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেই ধরনের অপরচুনিটি পাওয়া যায় সেটা তুমি অন্য কোথাও পাবে না, ঠিক আছে। সো অবশ্যই এখন থেকে স্বপ্ন দেখো, এবং তোমাদের যে কোনো সহযোগিতায় আমরা তোমাদের পাশে আছি, আর সর্বোচ্চ চেষ্টা নিজের করতে হবে, ঠিক আছে। সো আজকে ফিক্সড করো যে হ্যাঁ আমি কালকে থেকে একদম রুটিন তৈরি করে পড়াশোনা করবো নিয়মিত। এটা যদি তুমি এখন করো, মানে আজকে এখন করো, এবং আমি ধরো তোমার ব্যাংক সমানবী পড়ালাম, এটা তুমি বিগত সালের বোর্ড কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন দেখো, ঢাকা বোর্ড দেখো, দিনাজপুর বোর্ড দেখো, অন্যান্য বোর্ড দেখো, যে হচ্ছে আমি কয়টা কোশ্চেন পারি। তোমাকে বেসিক ক্লিয়ার করে দিলাম, এখন তুমি একটু মানে নিজেকে এক্সপেরিমেন্ট করো যে তুমি কয়টা পারতেছো, একটা চ্যাপ্টার সময় কতটুকু তোমার আইডিয়া হয়েছে। আগে এই জন্য নিজেকে কি করতে হবে, বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবা, এবং কোশ্চেন সলভের মাধ্যমে তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ যে কোনো টাইপের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসলে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, ডিউর জন্য স্বপ্ন দেখো। আমরা এখানে যারা ক্লাস নিচ্ছি প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি যে কিভাবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হবে। এখন এইচএসসি স্টেজে তোমার কি করা উচিত এবং এইচএসসির পরে কি করা উচিত, ঠিক আছে। সো অবশ্যই নিজে একটু সিরিয়াস হও এবং নিজে একটু পড়াশোনা করো যদি চাও পাবলিকিয়ান হতে, ঠিক আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত কত সুযোগ সুবিধা আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা নেক্সট ক্লাসে। আজকে আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।